ইয়াসমিন জানো প্রিমিস কি করছে? প্রিমিস রেস্টুরেন্টের বাইরে দাঁড়ায়া ভিক্ষা করতেছিল। আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি ভিক্ষা করতে গিয়ে মানুষকে ডিস্টার্ব করতেছে। আরে ভাই, তাহলে তো ও একটা ভিখারি। আবার শুনলাম ও তোমাদের কলেজে পড়ে। এদের মনে হয় লজ্জা শরম নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জানো ও তো এরপর আমাদেরকে একদম চমকে দিছে। একটা বিশাল দামি লাক্সারি কার নিয়ে আমাদের সামনে আসছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি। কি সত্যি ও দামি গাড়ি নিয়ে আসছিল? ও এত দামি গাড়ি পাইলো কিভাবে? আচ্ছা তারপর কি হলো বলো আমাকে। ইয়াসমিন একদম চুপ হয়ে যায়। সে এর জন্য অবাক হয় না যে প্রিমিস এত দামি গাড়ি করে এসেছিল। সে আসলে অবাক হয় এর জন্য যে ভূমিকা কি আবার প্রিমিসের আসল পরিচয় পেয়ে গেল নাকি। আরে আসল কাহিনী তো আমি পরে জানতে পারছি। অদিতি আছে না আমার এক ছোট বোন, ওই দিন অদিতি প্রিমিসের সাথে ওই গাড়িতে গেছিল। পরে অদিতি আমাকে বলছে ওই গাড়িটা প্রিমিসের এক বন্ধুর ছিল। প্রিমিস উদয় আমাদের সামনে এসে ভাব নিছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো কত কি ভাবতেছিলাম। অদিতি ভয় পাচ্ছিল, কারণ ভূমিকা প্রিমিসের আসল পরিচয় জেনে গেলে সে নিজেই প্রিমিসের পিছনে ঘোরা শুরু করে দিবে, যেমনটা ওই দিন প্রিমিসের দামি গাড়ি দেখে তার পিছন পিছন গিয়েছিল। অদিতি এখন নিশ্চিন্ত, কারণ ভূমিকা প্রিমিসের ব্যাপারে কোনো কিছুই জানে না। আরে ভাই, তুমি আজকে যেভাবে সেজে গুজে আসছ মনে হচ্ছে অভিজিৎরে একটা বিশাল বড় সারপ্রাইজ দিবা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আজকে অভিজিৎরে বিশাল বড় একটা সারপ্রাইজ দেব। ভূমিকা মনে করছে ইয়াসমিন অভিজিতের জন্য সেজে এসেছে, কিন্তু সে আসলে প্রিমিসের জন্য সেজেছে। ভূমিকা জানে যে ইয়াসমিন আজকে অভিজিৎকে জ্বালানোর জন্য প্রিমিসকে তার বয়ফ্রেন্ড সাজাবে, কিন্তু আসলে ইয়াসমিন প্রিমিসের আসল পরিচয় জানার পর থেকে সেই প্রিমিসের প্রেমে পড়ে যায়। ইয়াসমিন মনে হচ্ছে আমরা একটু জলদি এখানে আইসা পড়ছি। চলো প্রিমিস আর অভিজিৎ আসার আগে আমরা কাছাকাছি কোনো শপিং মল থেকে ঘুরে আসি। না না, তুমি যাও। প্রিমিস হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আয়সা পড়বে, আর যখন আয়সা দেখবে আমরা এখানে নাই তখন তোর বিষয়টা ভালো লাগবে না, তাই না? আরে ভাই, তোমার কি মনে হইতেছে না তুমি ওই ভিখারির বাচ্চার জন্য একটু বেশি ভাবতাছো? ও যদি আইসা পড়ে তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে। এখানে এত ভালো খারাপের কি আছে? ইয়াসমিন এরপরেও সেখান থেকে উঠতে রাজি হয় না। এটা থেকে ভূমিকাও সেখানেই বসে থাকে। সে ইয়াসমিনের উদ্দেশ্য বুঝতে পারছে না। এর কিছুক্ষণ পর সেখানে প্রিমিস একটা অটো নিয়ে সেই রেস্টুরেন্টের মধ্যে আসে। যখনই প্রিমিস রেস্টুরেন্টে ঢুকে ভূমিকা আর ইয়াসমিনের সামনে আসে। তুমি এত দেরি করে কেন আসলা? তুমি এত সুন্দর দুইটা মেয়েকে এভাবে ওয়েট করাইলা? তুমি নিজের শাহরুখ খান মনে করো নাকি? আরে ভূমিকা, থামো। কি বলতেছো এগুলা? এমনিতেও তোমার কলেজ এখান থেকে 30 মিনিট দূর, আর ও তো একদম 25 মিনিটের মধ্যে আয়সা পড়ছে। প্রিমিসকে এইভাবে রাগ দেখানোটা ইয়াসমিন একেবারেই সহ্য করতে পারেনি। তাই সে তাড়াহুড়া করে প্রিমিসের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে দেয় এবং সাথে প্রিমিসকে বলে, আমারে মাফ করো প্রিমিস। তুমি তো জানো ভূমিকা সবসময় একটু রেগে থাকে, আর যে কোনো সময় যে কোনো কিছু বলে দেয়। ও এত কিছু বুঝে বলে না। ভূমিকা বুঝতেছিল না আসলে প্রিমিসকে এত তেল কেন দিচ্ছে। ভূমিকার কিছুটা সন্দেহ ফিল হচ্ছিল, কিন্তু এরপর সে ভাবে ইয়াসমিন হয়তো প্রিমিসের সাথে একটু ভালো সাজার নাটক করছে, কারণ প্রিমিসের সাথে ইমপ্রেশন ভালো হলে অভিজিৎ প্রিমিসকে দেখে আরো বেশি জ্বলবে। এইগুলা ভেবে ভূমিকা একটু শান্তি পাচ্ছিল। আরে প্রিমিস, তুমি যে ওই দিন একটা লাক্সারি গাড়ি নিয়ে আসছিলা, কিন্তু আজকে তুমি একটা অটো দিয়ে আসলা, তোমার গাড়ির কি হইলো? ওই দিনের কথা প্রিমিসের আজও মনে আছে, কিন্তু প্রিমিস আজকে অন্য একটা মোড়ে আছে। কালকে যেই ঘটনা ঘটে এরপর সে আর কাউকে তার আসল পরিচয় লুকানোর কথা ভাবে না। সে যে কাউকেই তার আসল পরিচয় দিতে পারে। কিন্তু এই দিকে ভূমিকার এই প্রশ্ন শুনে ইয়াসমিন ভয় পেয়ে যায়। যদি প্রিমিস বলে দেয় সে প্রিমিস চৌধুরী, তাহলে ইয়াসমিনের সমস্ত খেলা এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা প্রিমিস, ওই দিন যে গাড়িটা ভাঙছিলা তুমি এটা ঠিক করতে দিছো তাই না? 6 থেকে 10 লাখ টাকা লাগতে পারে ঠিক করতে, ওইটা শুনছিলাম। ভূমিকা মনে করে প্রিমিস এখন মিথ্যা কথা বলতে পারবে না, এমনকি প্রিমিস তার নিজের মুখে বলতে পারবে না যে ওই দিন গাড়িটা প্রিমিসের ছিল না। তাই ভূমিকা আবার বলে, আমার সামনে এত ভাব দেখায় লাভ নাই। ওই দিন অদিতি আমাকে সব বলে দিছে ওই গাড়ি তোমার ছিল না। ওই দিন তুমি আমাদের সামনে বড়লোক হওয়ার অ্যাক্টিং করছো, এটা আমরা এখন যাই না গেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম ওই দিনের গাড়ি আমার ছিল না। যদি এমনটাই হয় তাহলে ওই দিন আমি সিফাতের কাছে গাড়ি ভাঙার জরিমানা কেন নিলাম না? আর আমি তো ওই গাড়ি ঠিকই করতে পারতাম না, তাহলে তো আমার ওই গাড়ি ঠিক করার জন্য টাকা দিতেই হতো, তাই না? প্রিমিস অনেকটা রেগে এই কথাগুলা বলে। কালকে তার সাথে যা হয়েছে এরপর সে তার ভিতরের জেদ এখনো কন্ট্রোল করতে পারেনি। ভূমিকা প্রিমিসের এই কথা শুনে সে কোনো জবাব খুঁজে পায় না।
অনেকক্ষণ চিন্তা করার পর সে বলে, আরে ওইটা তো তুমি আমাদের সামনে হিরো সাজার জন্য করছো। তুমি যত হিরো সাজার জন্য ট্রাই করো না কেন, প্রিমিস তুমি আসলে একটা বেকারি যার পকেট সবসময় ফাঁকা থাকে। বন্ধু তো পাইছো একটা রিচম্যান, হয়তো ওই বন্ধুই গাড়ি বানার জন্য কিছু বলে নাই। প্রিমিসের ভূমিকার এমন ব্যবহারে তার কোনো যায় আসে না, এর জন্য সে তার কোনো কথাই পাত্তা দেয় না। প্রিমিস জানে তার আসল পরিচয় কি, তাই সে আর কোনো কথাই বাড়াতে চায় না। ইয়াসমিন তুমি দেখছো, এই ছেলে দেখতেই সহজ সরল আর ইমানদার, কিন্তু ওর ভিতরটা একদম অন্ধকার। ওর থেকে নিজের সেফ রেখো। হ্যাঁ হ্যাঁ ভূমিকা, তোমার আমাদের দুজনকে নিয়ে এত চিন্তা করা লাগবে না। আচ্ছা তুমি একটু আগে আমাকে বলছিলে না তোমার কোথায় যেন একটা মিটিং আছে? ইয়াসমিন ভূমিকাকে ইশারা দিয়ে বলে। প্রিমিস আসার আগেই তারা দুইজন এই প্ল্যান করে রেখেছিল, যখন প্রিমিস আসবে তখন ভূমিকা এখান থেকে চলে যাবে, আর ঠিক সেই সময় অভিজিৎ আসবে সেখানে। অভিজিৎ ইয়াসমিনকে প্রিমিসের সাথে দেখলে সে অনেক জ্বলবে, কিন্তু আসলে ইয়াসমিন অভিজিৎকে এখানে আসার জন্যই বলেনি, কারণ সে প্রিমিসের সাথে আলাদা সময় কাটাতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আমার কলেজের গ্রুপের সাথে একটা মিটিং আছে। আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, আর প্রিমিস অবশ্যই আমার বোনের খেয়াল রাখবা। আমি গেলাম তাহলে। ভূমিকা এটা বলে সেখান থেকে উঠে কিছু দূর চলে যায়, আর হঠাৎ তার মনে পড়ে এখন অভিজিৎ আসার পর প্রিমিসকে দেখে যদি রেগে যায়, আর সেই মুহূর্তটা তার চোখের সামনে হলে অনেক মজাদার হবে। যখন সে দূর থেকে প্রিমিস আর ইয়াসমিনের টেবিলের দিকে তাকায়, দেখে ইয়াসমিন প্রিমিসের হাত ধরে বসে আছে। আরে ভাই এইসব কি হইতাছে? আমাদের তো শুধু অ্যাক্টিং করা লাগবে, তাহলে ও প্রিমিসের হাত কেন ধরে রাখছে? এমন তো না প্রিমিসের ফায়দা নিতেছে। না আমি এখনই অভিজিতের ফোন নেই। হ্যালো অভিজিৎ, তুমি কই আছো? তুমি কি একটু টি ক্যাফে রেস্টুরেন্টের সামনে আসতে পারবা? এখানে কে যেন আমার পার্স চুরি করে নিছে। আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি জলদি আসো। ভূমিকা অভিজিতের সাথে কথা বলে জানতে পারে তাকে আসতেই বলা হয়নি। এরপর সে চালাকি করে বলে না যে ইয়াসমিন একটা ছেলের হাত ধরে বসে আছে। সে আসলে তাকে নিজের চোখে এইগুলো দেখালে আরো বেশি জ্বলবে এবং প্রিমিসকে মারতেও পারে। সে এইটার অপেক্ষা করছে। এর কিছুক্ষণের পরেই সে রেস্টুরেন্টের বাইরে অভিজিৎ এসে হাজির হয়। অভিজিৎ আসো, আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তুমি মনে হয় অনেক বিজি থাকো। হ্যাঁ আমি আসলে বিজনেসের কারণে একটু বিজি ছিলাম, আর এর জন্য আমি ইয়াসমিনের সাথে দেখা করতে পারি নাই। আচ্ছা তো ইয়াসমিনের খবর কি, ঠিক আছে তো? আরে আমি যখনই আসি তুমি ইয়াসমিনের কথা বলো, আমার তো মনে হচ্ছে দাল মে কুছ কালা হ্যায়। আচ্ছা যাই হোক, ইয়াসমিন এখন অনেক বিজি থাকে, কিন্তু কেন বিজি থাকে সেটা আমি জানি না। কিছুই বলে না আজকাল আমাকে। ভূমিকা ইচ্ছা করে মিথ্যা বলে। সে চাচ্ছিল অভিজিৎ ইয়াসমিনকে নিয়ে আরো কথা বলুক। সে যত কথা বলবে তত চিন্তিত হবে। যখন সে ইয়াসমিনকে প্রিমিসের সাথে দেখবে তখন সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সে যত জ্বলবে তত রেগে যাবে, আর সেটা প্রিমিসের উপর মিটাবে, যেটা দেখে ভূমিকা খুবই শান্তি পাবে। আচ্ছা তাহলে এই ব্যাপার, তোমার সাথে ওর কথা হয় না? আরে হ্যাঁ ভাই, আমি কি তাহলে মিথ্যা কথা বলতেছি নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা পুলিশের কাছে যাই। তোমার ফোন হারিয়ে গেছে, আমরা একটা জিডি করে আসি। না না, আমি এখন পুলিশের কাছে যাব না। আমার এখন অনেক খিদা লাগছে। আমি আগে খাবার খাবো, তারপর যেখানে মন চায় সেখানে যাব। এরপর ভূমিকা অভিজিৎকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ে। ইয়াসমিন তুমি এখানে কি করো? আর এই ছেলেকে? আরে অভিজিৎ তুমি এখানে? ইয়াসমিন তুমি এই ছেলের সাথে কি করতেছো? তুমি এক্ষুনি আমার এদের জবাব দাও। আচ্ছা ভাই আপনি কি বললেন? আপনি আসলে কে? তোর এত বড় সাহস, তুই আমারে জিজ্ঞেস করস আমি কে? দাঁড়া তোরে আমি এক্ষুনি বুঝাইতেছি আমি কে। আমি ইয়াসমিনের বয়ফ্রেন্ড, আর তুই যদি জিন্দা বাঁচতে চাস তাইলে চুপচাপ এখান থেকে যা। কি বলতেছো তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড কবে হইলাম? না আমি তোমার প্রপোজ করছি, না তুমি আমার প্রপোজ করছো। তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড কেমনে হইলাম? আচ্ছা যদি তুমি আমার কেউ না হয়ে থাকো তাহলে আমি কেনই বা তোমার ফ্যামিলির জন্য এত দামি দামি জিনিসপত্র নিয়ে যাইতাম, আর তুমি বা দিন রাত আমার সাথে এত কথা কেন বলতা? অভিজিৎ ফালতু কথা বলো না। তুমি আমার নিয়ে তোমার মনে কি ভাবো এটা আমার কোনো যায় আসে না। তুমি আমার কাছে শুধু একটা ভালো বন্ধু ছিলা, বুঝতে পারছো? আচ্ছা আমি বুঝতে পারছি, হঠাৎ করে আমি কেন তোমার বন্ধু হয়ে গেলাম শুধু এই ছেলের জন্য, তাই না? শালা তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খাবার খাইতে আসছ? আমার মন হইতেছে তোর মরণ ডান্সে। এরপর অভিজিৎ এটা বলেই প্রিমিসকে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় ইয়াসমিন অভিজিতের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। এইগুলো দেখে প্রিমিস একদম বিরক্ত হয়ে যায়। এইদিকে ভূমিকা
তার অভিজিতের সাথে রেস্টুরেন্টের ভিতরে চলে আসার কথা ছিল, কিন্তু ভূমিকা চালাকি করে ওয়াশরুমে যাওয়ার কথা বলে লুকিয়ে পড়ে। প্রিমিস এমন সিচুয়েশনে পড়ে মনে মনে ভাবতে থাকে, আমার মনে হইতেছে আমার এইখান থেকে চলে যাওয়া উচিত। জানি না কি করতেছে এরা। প্রিমিস মনে মনে নিজেকে দোষী আর লজ্জাবোধ করছিল, তাই সে সেখান থেকে উঠে রেস্টুরেন্টের বাইরে চলে যায় এবং ইয়াসমিনও তার পিছনে পিছনে প্রিমিসের সামনে চলে আসে। প্রিমিস স্যার, প্লিজ আমাকে মাফ করবেন। আই এম এক্সট্রিমলি সরি। যা কিছু হইলো এর জন্য আমি মাফ চাই। জানি না এই অভিজিতের আজকে কি হইলো। সরি বলার কোনো দরকার নাই, আর এমনিতেও এখানে যা হইলো তোমার কোনো দোষ নাই। স্যার, এটা সেই ছেলেটা যেটার কথা আমি আপনাকে বলেছিলাম। অনেকদিন ধরে ও আমার পিছন পিছন ঘুরতেছে, আর আজকে যা হইলো এটা অনেকবার হয়েছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। মাঝে মাঝে এত অ্যাগ্রেসিভ হয়ে যায়, একেবারে আমার উপর হামলা করতে আইসা করে। আপনি তো দেখলেন আজকে। এইগুলা বলার পর ইয়াসমিন কান্নার অ্যাক্টিং শুরু করে দেয়। ইয়াসমিনকে এইভাবে কান্না করতে দেখে প্রিমিসেরও মন পড়ে যায়। প্রিমিস ইয়াসমিনের মায়া কান্না দেখে কিছুটা দুঃখ প্রকাশ করে। আরে ইয়াসমিন, প্লিজ, তোমার এখন কান্না করা উচিত না। আর আজকে যা হইলো এরপর আমার মনে হয় না ও তোমাকে আর ডিস্টার্ব করবে। প্রিমিসের কথা শুনে ইয়াসমিনের মনে হচ্ছিল যে সে যেই প্ল্যানে আগাচ্ছিল প্রিমিস সেই দিকেই যাচ্ছে। এরপর ইয়াসমিন প্রিমিসের হাত ধরে ফেলে। প্রিমিস ইয়াসমিনের দিকে তাকিয়ে কি যেন ভাবে থাকে, আর ঠিক সেই সময় প্রিমিসের রাধিকার কথা মনে পড়ে যায়, আর সেই ইয়াসমিনের হাত ছেড়ে দিয়ে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। আর ঠিক তারপরই ভূমিকা সেখানে আসে। আরে ইয়াসমিন, কি হয়েছে? তুমি বাইরে কেন? আর প্রিমিস এভাবে চলে গেল কেন? আমি তো অভিজিৎকে যাওয়ার সময় ফোন দিলাম যে তুমি কই আছো, ইয়াসমিন তোমার জন্য ওয়েট করতেছে। তারপর অভিজিৎ আমাকে বলল যে তুমিও থাকো, কিন্তু আমি একটু পাশের শপিং মলে কেনাকাটা করতে গেছিলাম। ঠিক আছে ভূমিকা, এর জন্য থ্যাংক ইউ সো মাচ। আরে না, এখানে থ্যাংক ইউ বলার কি আছে? কোনো থ্যাংক ইউর দরকার নাই। আমি তো তোর বোনই লাগি, থ্যাংক ইউ তো আর কি আছে? আর তোমার প্ল্যান তো ভালোই কাজ করতেছে মনে হচ্ছে। আমি অভিজিৎকে যখন বেরোতে দেখলাম অনেক রাইগা ছিল। আমার মনে হয় জলদি তোমাকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। ইয়াসমিন মনে মনে ভাবছিল একটু আগে অভিজিৎকে সে যেভাবে থাপ্পড় দিল, তারপরেও অভিজিৎ তাকে বিয়ের জন্য প্রপোজাল দিবে। এটা ইয়াসমিনের জন্য একটা বড় জোক ছাড়া আর কিছুই না। ইয়াসমিন মনে মনে শুধু এখন প্রিমিসকে ফাঁসানোর চিন্তাই করছে। অভিজিতের কি হয় না হয় সেটা এখন তার দেখার বিষয় না। আমার কিছুদিন ধরে মনে হচ্ছিল আমরা ভুল করতেছি, কিন্তু এখন অভিজিতের যা অবস্থা দেখলাম মনে হচ্ছে খুব শীঘ্রই অনেক ক্লোজ হয়ে যাবা তোমরা। তখন সময় মতো প্রিমিসরে একটা লাথি মাইরা ছাইরা দিও। ভূমিকা, তুমি আজকে প্রিমিসকে লাথি মারার কথা বলতেছো না, কিন্তু যেদিন আমি প্রিমিসকে বিয়ে করব ওই দিন তুমি প্রিমিসের আসল পরিচয় জানতে পারবা আর আফসোস করবা। আমি ওই দিন দেখুন তুমি এখন প্রিমিসের দিকে যেভাবে তাকায় আছো ওই দিন কেমনে তাকাও। এইদিকে প্রেমিক সেখান থেকে গিয়ে শুধু রাধিকার কথাই ভাবছে। সে মনে করছে যে রাধিকা হয়তো তার কেনা ফ্ল্যাটেই আছে বা তাদের কলেজের হোস্টেলে আছে, তাই সে তাড়াহুড়া করে তার কেনা ফ্ল্যাটে চলে যায় এবং সেখানে গিয়ে সে রাধিকাকে দেখতে পায় না। এরপর সেখান থেকে সে সোজা কলেজের হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানেও সে রাধিকাকে খুঁজতে থাকে, কিন্তু সে পায় না। ঠিক সেই সময় গার্লস হোস্টেলের সামনে সে চারুকে দেখতে পায়। এই চারু, তুমি কি রাধিকারে দেখছো কোথাও? তোমার এইখানে আসার সাহস কি দিছে? তুমি জানো না এটা গার্লস হোস্টেল? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। চারু দেখো, তুমি অযথা আমার টাইম নষ্ট করো না। আমি তোমার যেটা জিজ্ঞেস করতেছি আমাকে এটার সঠিক জবাব দাও। রাধিকা কই আছে তুমি কি দেখছো? ও রাধিকা, ওই পাগল মেয়েটা। তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? হয়তো গেছে এইদিক ওইদিক কোথাও খাবার জোটে নাকি খুঁজতে। ফালতু কথা বলো না, শুধু বলো আমাকে রাধিকা কোথায় আছে। মরতে গেছে হয়তো, তুমিও যাও। আমার কথা কানে যায় না? আমি ওর খবর রাখতে যাবো কেন? আমি কি ওর অ্যাসিস্ট্যান্ট নাকি যে আমি ওর খবর রাখতে যাবো? এরপর প্রিমিসকে সে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেটা দেখে আরো দুজন মেয়ে সেখানে এসে পড়ে, কিন্তু যখনই চারু সেখান থেকে চলে যাচ্ছিল প্রিমিস তার চুল টান দিয়ে ধরে আর দুই গালে জোরে জোরে দুইটা থাপ্পড় দেয়। এবং ঠিক তখন চারু অনেকটা ভয় পেয়ে যায়। আমারে বলো রাধিকা কই আছে, নাইলে কিন্তু এর চেয়ে বেশি খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাধিকারে আমি আজকে দেখি নাই, ও আজকে সকাল থেকে কলেজে আসে নাই। কি? রাধিকা আজকেও কলেজে আসে নাই? প্রিমিস এই কথা শুনে তার কানকেও বিশ্বাস করতে পারে না। সে ভাবেনি রাধিকা এমন একটা স্টেপও নিতে পারে। রাধিকা কিভাবে কলেজ ছেড়ে চলে যেতে পারে এটা প্রিমিস মানতেই পারছে না। রাধিকা কি সত্যিই কলেজে নেই নাকি চারু তাকে মিথ্যা বানিয়ে বলছে? চারু তুমি সত্যিটা বলে দাও, রাধিকা কই আছে, নাইলে কিন্তু এটার ফল ভালো হবে না বলে দিলাম। তুমি জানো না আমি কি করতে পারি এখন। আমি সত্যি করে বলতেছি রাধিকা কলেজ ছাইরা চলে গেছে,
বলে দেয়। এরপর সে আরো দুজন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে, তারাও বলে রাধিকা কলেজ ছেড়ে চলে গিয়েছে। প্রিমিস বিশ্বাসই করতে পারছে না যে রাধিকা কলেজ ছেড়ে চলে যাবে। রাধিকা ঢাকা শহরে তেমন কাউকে চিনেও না, তাহলে সে কোথায় গেল এমন চিন্তা প্রিমিসের মাথায় আসছিল। চারু শোনো, তুমি বলো আমাকে রাধিকা কখন গেছে এই কলেজ থেকে? আমাকে সত্যিটা বলো। আমি কালকে রাতে 2টা বাজে ওকে জামা কাপড় ভাঁজ করতে দেখছিলাম। আমি ভালো করে খেয়াল করি নাই, আমি ভাবছি হয়তো এমনি ঠিকঠাক করতেছে। আমি বুঝতে পারি নাই যে ও কলেজ ছেড়ে চলে যাবে। এরপর প্রিমিস সেখান থেকে চলে যায়। আর প্রিমিস কার হোস্টেলে ঢুকেছে এটা নিয়েও অনেক ঝামেলা হয়। এইদিকে প্রিমিস সারা কলেজ অনেক ভালো করে খুঁজেও রাধিকার কোনো খোঁজ পায় না। তারপর সে ওই নদীর পাড়ে চলে যায় যেখানে তারা সবসময় দেখা করত। সেখানেও সে রাধিকাকে খুঁজে পায় না। ঠিক এইভাবে প্রতিদিন রাধিকার জন্য সে ওখানে অপেক্ষা করতে থাকে, কিন্তু রাধিকা আর আসে না। চলতে চলতে এমন 15 দিন পার হয়ে যায়, রাধিকার কোনো খোঁজ পায় না। প্রিমিস একদম মনমরা হয়ে যায় এবং তার কলেজের বন্ধুরাও তাকে জিজ্ঞেস করে, আরে প্রিমিস, বল না তোর কি হইছে? এভাবে চুপচাপ সারাদিন বসে থাকোস কেন? তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করলেও তার কাছে তারা কোনো জবাব পায় না। তারা মনে করে যে কলেজ কমিটি যে 35 লক্ষ টাকার কথা বলেছে সেটা নিয়ে সে চিন্তিত। তার বন্ধুরা তাকে রেস্টুরেন্টে নিয়ে গেলেও সে খাবারও ঠিক মতো খায় না। আরে ভাই, এখন তো একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। এখন তো কিছু না কিছু করতেই হবে ভাই। ভাই, আমারও মনে হইতাছে ওর যা অবস্থা, এমনি থাকলে ও ডিপ্রেশনে পড়ে যাবে। ডিপ্রেশনে যাইবো কি, অলরেডি ডিপ্রেশনে চলে গেছে। প্রিমিস ভাই, শোন আমার কথা। আর কতদিন এইভাবে চলবে বল? আর কতদিন এইভাবে একটা রুমের মধ্যে চুপচাপ বসে থাকবি? এখন চুপচাপ ওঠ, ওইটা গোসল করে ফ্রেশ হয়ে কোথাও থেকে একটু ঘুরে টুরে আয়। প্রিমিস তার বন্ধুদের কথা শুনে ফ্রেশ হয়ে সেই নদীর কিনারে যেয়ে বেঞ্চে বসে থাকে অনেকক্ষণ। কিন্তু এরপর সে ভাবে এভাবে আর বসে থাকবে কতদিন। আর রাধিকা যদি তার এই অবস্থা দেখে তাহলে সে আরো রেগে যাবে। এইটা ভেবে সে একটি দামি রেস্টুরেন্টের মধ্যে যায় এবং সেখানে গিয়েও সে রাধিকার কথা ভাবতে থাকে। হঠাৎ সেই সময় সেখানে একজন এসে হাজির হয়। হ্যালো স্যার, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আপনি কি কোনো খাবার অর্ডার করবেন? হ্যাঁ, আমার জন্য ফ্রাইড রাইস, কয়েক রকমের কাবাব, চিকেন ফ্রাই, বিফ কারি, মাশরুম স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, লাচ্ছি, দই এগুলো নিয়ে আসেন। স্যার, আপনি কি এত খাবার একা খাবেন? মানে আপনি এত খাবার একা খাইতে পারবেন নাকি আপনার সাথে আর কেউ আছে? আপনি চুপচাপ খাবার নিয়ে আসেন আর আপনার কাজ করেন, এটা আপনার ভাবার বিষয় না। এরপর প্রিমিস ওয়েটারকে খাবারের বিল পে করে দেয় এবং তার কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তার টেবিলে খাবার রেডি করে দেয়। আচ্ছা, আরেকটা প্লেট এইখানে দিয়েন তো। আচ্ছা আচ্ছা স্যার, এর মানে আপনার সাথে আরো কেউ আছে যে আইসা আপনার সাথে জয়েন করবে, তাই না? এরপর ওয়েটার আরেকটা প্লেট সেই টেবিলের মধ্যে এনে দেয়। এইদিকে প্রিমিস তার মনে মনে ভাবছে সামনের টেবিলে রাধিকা বসে আছে আর সে রাধিকার কথা ভেবে ভেবে কথা বলতে থাকে। রাধিকা, তোমারে বলছিলাম না একদিন তোমারে বড় একটা রেস্টুরেন্টে নিয়ে আসবো? দেখছো, আজকে তোমারে নিয়ে আসলাম। আচ্ছা দেখো খাবারগুলো টেস্ট করে মজা হয়েছে নাকি। প্রেমিস এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন রাধিকা তার সাথে আছে, কিন্তু আসলে সেখানে সে ছাড়া আর কেউই ছিল না। তার এমন ব্যবহারে মনে হচ্ছিল কেউ তার সামনে বসে আছে। রাধিকা, তোমার সামনে যেই লাচ্ছিগুলো রাখছি খেয়ে দেখো, এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল। তোমার অনেক ভালো লাগবে আশা করি। ওয়েটার বুঝতে পারছিল না এই ছেলে কি করছে। সে শুধু আচমকা প্রিমিসের কাহিনী দেখছিল। এরপর সে চোখ পরিষ্কার করে এবং তারপর সেম কাহিনী দেখতে পায়। প্রিমিসের ঘটনা দেখে তার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে দেয়। আরে ভাই, ও কি আবার জিন ভূত দেখলো নাকি? কোনো ভূতের সাথে কি কথা বলতেছে নাকি আবার? রাধিকা, খাও না, তুমি তো তেমন খাচ্ছই না। তুমি না খাইলে কিন্তু আমি আর কথাই বলবো না তোমার সাথে। প্রিমিস যখন এমন কথা বলছিল ওয়েটারের এইবার মনে হচ্ছিল সে এমন মানুষের সাথে কথা বলছে যে হয়তো তার কোনো এক্স গার্লফ্রেন্ড হবে। হয়তো এই ছেলেকে সে ছেড়ে চলে গিয়েছে, নয়তো তার প্রিয় মানুষটা মরে গিয়েছে। আহারে বেচারা, কতটা পাগল হয়ে মানুষের এই অবস্থা হয়। আশেপাশের কিছু মানুষ তার কাহিনী দেখে হাসছিল, আবার কেউ মনে মনে দুঃখ প্রকাশ করছিল, আবার কেউ বিরক্ত হয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে খুঁজছিল। দেশের অবস্থা তো ভালো না, কিন্তু খাবার তো একটু বলে অর্ডার করছি, আবার খাবারের বিলও দিয়ে দিচ্ছে। কিন্তু এটা কোন মেন্টাল হসপিটাল থেকে পালায় আসছে রে ভাই? আরে না রে ভাই, তুই বল বুঝতেছস? দেখোস না পুলার মন একদম খারাপ, মনে হইতেছে ওর গার্লফ্রেন্ডের লাগে কষ্ট পাইতেছে। আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড মরে গেছে, আর নাইলে অন্য কারোর সাথে বাইয়া গেছে। প্রথমে প্রিমিস ওদের কারো কথায় কোনো খেয়াল রাখেনি, কিন্তু যখনই তাদের মুখে শুনেছে রাধিকা কারোর সাথে ভেগে গিয়েছে তার সাথে সাথে তার মাথা
মাথা গরম হয়ে যায় আর সাথে সাথে টেবিলের মধ্যে জোর একটা বাড়ি দিয়ে দাঁড়িয়ে যায় আর ওই ছেলেদের দিকে ঘুরে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। ওই বেটা ওই, তোর কি হইছে রে? আমাদের সামনে পালনগিরি দেখাইতে আসছো? একদম চুপচাপ খাবার খা। এই কথায় প্রিমিস আরো রেগে যায় এবং এরপর ওইখান থেকে রেগে তাদের মারার উদ্দেশ্যে যখনই একটু সামনে যায় ঠিক সেই সময় পিছন থেকে একজন তাকে ডাক দেয়। সে আর কেউই না, সে হচ্ছে রাধিকা। প্রিমিস পিছনে ঘুরে দেখে তার টেবিলের মধ্যে রাধিকা বসে আছে আর এটা দেখে সে একদম শান্ত হয়ে যায়। প্রিমিস এইখানে আসো আর চুপচাপ আমার সাথে এসে আগে খাবার খেয়ে নাও। ঠিক আছে রাধিকা, আমি আসতাছি। এরপর সে তার টেবিলের মধ্যে এসে বসে। এতক্ষণ যারা প্রিমিসকে দেখছিল তারা একদম পলক হয়ে যায়, তারা বুঝতেছিল না আসলে কি হচ্ছে। প্রিমিস রেগে টেবিল থেকে আসলো, আবার সেই টেবিলে গিয়ে বসে আগের মতো একা একা কথা বলে শুরু করে দিল। আসলে রাধিকা তার পিছন থেকে ডাক দেয়নি, সে মনে মনে কল্পনা করেছে যে রাধিকা তার পিছন থেকে ডাকছে। কি পাগল রে ভাই, প্রথমে নিজেই রাইগা আমাদের টেবিলের দিকে আসলো, আবার চুপচাপ সেই টেবিলে গিয়ে বসে পড়লো। আমার মনে হইতেছে হালাই আমাদের কাছে মায়ের খাওয়ার ভয়ে পালাইছে। ও যদি দ্বিতীয়বার আবার আমাদের দিকে এইভাবে আসে, ওর খবর আছে, ওরে বুঝাই দেবো আমরা কি জিনিস। আরে ভাই বাদ দে, কি পাগল রে নিয়ে পড়ে আসো? ওই হালাই কোনো মেন্টাল হসপিটাল থেকে বাইরে আসছে, তুই দেখোস না কেমন আচরণ করতেছে, আর তুই ওর কাহিনী নিয়ে পড়ে আসো। দেখিস একটু পর হসপিটাল থেকে লোকাই সারে ধরে নিয়ে যাইবো। এরপর সেই রেস্টুরেন্টে হঠাৎ কিসের যেন একটি আওয়াজ হয় আর প্রিমিস তখন আর রাধিকাকে তার সামনে দেখতে পায় না। এটা দেখে সে আবারও পাগলের মতো শুরু করে দেয়। রাধিকা তুমি কই গেলা? রাধিকা তুমি আমার কাছ থেকে দূরে কেন চলে যাইতাছো? স্যার শান্ত হন প্লিজ, স্যার প্লিজ একটু শান্ত হন। আপনি রাধিকারে দেখছেন? রাধিকা কই গেল? এই টেবিলেই তো ছিল, ও কি আবার এখান থেকে চলে গেল? আবার আপনার রাধিকার কোথাও লুকিয়ে রাখেন নাই তো? রাধিকা কই আছে বলেন। স্যার এখানে কেউ নাই, আপনার কোনো গার্লফ্রেন্ড এখানে ছিল না, আর না কেউ এখানে বসেছিল। আপনি শুধু মনে মনে দেখতেছিলেন, আপনি জাস্ট ওকে কল্পনা ইমাজিন করতেছিলেন। স্যার আপনি দেখেন সামনের টেবিলে কেউ নাই, আর আপনার খাবারগুলো দেখেন যেমনটা আছে তেমনটাই রয়েছে। এরপর প্রিমিস দেখে আসলে তার সামনে খাবারগুলা আগের মতোই আছে, অথচ একটু আগে সে কল্পনা করছিল রাধিকা তার সামনে বসে খাবার খাচ্ছে। এগুলো যখন প্রিমিস মনে মনে ভাবে তখন সে লজ্জা পেয়ে যায়। আই এম সরি, আমি আসলে উল্টাপাল্টা ভাবতেছিলাম, সরি। এই বলে প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। যখনই প্রিমিস রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল সে একটা মেয়ের চিল্লানো শুনে হুট করে থেমে যায় আর সেখানে আরেকটা ছেলের কথাও শুনতে পায়, আর ছেলে রেস্টুরেন্টের কিচেন রুমের থেকে আসছিল। কি কই যাস? তোর কি মনে হয় শুধু মাপ চাইলে সব শেষ? তুই জানোস আমি কে? আমার নাম জানোস? মানুষে যাইয়া জিজ্ঞেস কর শঙ্কর ভাইকে। তাই চুপচাপ আমাদের সবার জামা কাপড় পরিষ্কার করে দে আর আমাদের কাছে মাপ চাই এখান থেকে পার। প্রিমিস যে মেয়েটির কণ্ঠ শুনছিল সেটা রাধিকার কণ্ঠের মতো ছিল, কিন্তু এইবার সে ভয় পাচ্ছে। আবারও কি তার মনে ভুল হচ্ছে নাকি? শঙ্কর এই এলাকার বড় মাপের একটা গুন্ডা, আর এর জন্য রেস্টুরেন্টের মধ্যে ঢুকেও একটা মেয়েকে সে অত্যাচার করার পরেও ম্যানেজার শঙ্করকে কিছু বলার সাহস পায় না। এরপর ম্যানেজারের অনুরোধে সেখান থেকে শঙ্কর চলে যায় আর প্রিমিস সেই কিচেন রুমের সামনে চলে যায়। আরে ভাই এই শঙ্কর বদমাইশ আবার এই রেস্টুরেন্টের মধ্যে আসছে আর ওই মেয়ের উপর নজর পড়ে গেছে। ম্যানেজার কত কষ্ট কইরা ম্যানেজ করে এই শয়তানরে এখান থেকে পাঠাইলো। আরে ভাই এই মেয়ের কপাল কত খারাপ, বেচারা চুপচাপ সারাদিন কাজ করতে থাকে, আবার রাতেও কাজ করতে চলে আসে। দিন রাত এত কাজ কেমনে করে আমি বুঝতেই পারি না। আমি জানি না ও এত কঠিন কাজ কেনই বা করে। আমি তো শুনছি ওর বয়ফ্রেন্ডের ঋণ শোধ করার জন্য এই কাজ করে। তুমি দেখো নাই যেই টাকা ও কামায় তার থেকে সামান্য টাকা খরচ করে আবার বাকি থেকে ব্যাংকে জমাই রাখে। আচ্ছা ওর বয়ফ্রেন্ড এরকম ফালতু ছিল? বেচারার তো পুরো জীবনটাই নষ্ট করে দিচ্ছে। এত সুন্দর দেখতে মেয়েটা, কিন্তু দেখো তার অবস্থা একদম খারাপ করে দিছে। মহিলা দুটি রাধিকাকে নিয়ে কথা বলছিল। হঠাৎ করে একজন যখন প্রিমিসকে দেখতে পায় সাথে সাথে বলে, স্যার আপনাকে এখানে আসা এলাও না, এর জন্য প্লিজ এখান থেকে চলে যান। আন্টি আপনারা এতক্ষণ যেই মেয়ের কথা বলতেছিলেন ও কোথায় এখন? তুমি ওরে কেন খুঁজতেছো? তোমার সাথে রাধিকার কি লেনা দেনা? আপনারা এতক্ষণ যেই মেয়ের কথা বলতেছিলেন সেই মেয়ের বয়ফ্রেন্ড আমি। আচ্ছা তাহলে তুমি সেই রাধিকার বয়ফ্রেন্ড? কত বেকার মানুষ তুমি। বেচারা রাধিকা কত ভালো একটা মেয়ে, আর তুমি ওরে এত কষ্ট দিতেছো। ও সারাদিন তোমার জন্য কাজ করতেছে যাতে তোমার টাকা পরিশোধ করতে পারে, আর তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা ঠিক আছে আসো আমার সাথে আসো। পাশের মহিলাটির প্রিমিসের জন্য দয়া হয়ে যায়, তাই সে তার সাথে প্রিমিসকে নিয়ে চলে যায় রাধিকার
সেখানে গিয়ে দেখে রাধিকা চুপ করে বসে আছে। রাধিকার এই অবস্থা দেখে প্রিমিসের চোখের পানি চলে আসে। প্রিমিসকে রাধিকা কি এইবার মাফ করবে নাকি এখান থেকে পালিয়ে চলে যাবে? এইদিকে প্রিমিসের আসল পরিচয় প্রকাশ করার সময় হয়ে গিয়েছে। রাধিকা, তুমি এখানে লুকে আছো। আমি তোমার ঢাকা শহর তন্ন তন্ন করে বুঝতাছি। মানুষ এভাবে কাউরে ছাইরা পালায় থাকতে পারে? তুমি এখানে কেন আসছো প্রিমিস? আমি তো কোনোভাবেই তোমাদেরকে ডিস্টার্ব করতে আসি নাই। চলে যাও এখান থেকে, যাও। রাধিকা, বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমি সত্যি ওই দিন শুধুমাত্র এর জন্য মিথ্যা বলছিলাম যাতে তোমাকে কোনোভাবে জেলে যাইতে না হয়। রাধিকা, বিশ্বাস করো, আমি কামাল স্যারের টাকা চুরি করি নাই। আর আমার পরিবার সম্বন্ধে যা বলছিলাম কোনো মিথ্যা কথা বলি নাই। প্রিমিস, আমি তো তোমার ফ্যামিলির সম্বন্ধে না জেনে তোমার ভালোবাসছিলাম, তাইলে তুমি কেন তোমার ফ্যামিলির কথা বলতেছো? তুমি সত্যি হওয়ার মিথ্যা হওয়া, আমি তো তোমাকে ভালোবাসছিলাম। আর আমি এর জন্য এই রেস্টুরেন্টে কাজ করতেছি যাতে একটু একটু করে তোমার ঋণের টাকা জমা করতে পারি। রাধিকা, এগুলা করার কোনো দরকার হবে না। আমি তো শুধু একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমার পরিবার এমন টাইমে আমার উপর রেস্ট্রিকশন দিছে, আমি একদম ফেসে গেছিলাম। তুমি চিন্তা করো না, আমার এই টাকা তো পরিশোধ করা বাহাতের খেলা। প্রিমিস, অনেক হয়েছে, আমি আর কোনো ঝামেলা যাইতে চাই না। আমি এখানে কাজ করতেছি, কাজ শেষ করে টাকা জমিয়ে তোমার টাকা শোধ করে আমি এখান থেকে চলে যাব। রাধিকা, তুমি আমারে ভুল বুঝতেছো। আমি সব ঠিক করে দেব, তুমি জাস্ট আমার পাশে থাকো। আমাকে বিশ্বাস করো, তুমি চলো আমার সাথে। তোমার আর এখানে কষ্ট করা লাগবে না। প্রিমিস আর রাধিকার মাঝে কথা বলা অবস্থায় শঙ্কর নামের সেই গুন্ডা আবারও রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। এসে ম্যানেজারের সাথে খারাপ আচরণ করে এবং এইবার রাধিকাকে তাদের সাথে নিয়ে যেতে বাধ্য করে। এরপর রাধিকা প্রিমিস সহ সেই দুইজন মহিলা রেস্টুরেন্টের বাইরে চলে যায়। রাধিকা, জানো না, তোমার ছাড়া তো আমি আর এক মুহূর্ত কোথাও থাকতে পারতেছি না। দেখো না, বারবার তোমার জন্য এখানে চলে আসি। শঙ্কর ভাইয়ের মতো ছেলে তুমি আর কোথায় পাইবা বলো? রাধিকা, চলো আমার সাথে। তোর আর কোনো কাজ করা লাগবে না, শঙ্কর ভাইয়ের রানী করে রাখবো, চলো। নেশা কি একটু বেশি হয়ে গেছে নাকি? মেয়েদেরকে দেখলেই বিয়া করতে মন চায়। এই মেয়ে কি তোরে বিয়া করবে বলছে একবার? আর তুই এইভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে হাঙ্গামা কেন করতেছ? আরে, তোর সাহস কত বড়? তুই শঙ্কর ভাইয়ের মুখের উপর কথা বলস? তুই চিনস আমারে? আমি কে? শঙ্কর ভাইয়ের লোকে জ্ঞান করতে হস? এই এলাকায় শঙ্কর ভাইয়ের নাম শুনলে পোলাপান কাঁপে, আর তুই আমার মুখের উপর কথা বলস? এতক্ষণ তো শুধু কথা বলছি, এখন তোর হাড্ডি কুটি একটাও রাখুম না। তুই কারে নিয়ে কথা বলতেছ তুই জানস? একটা মেয়ের এভাবে ডিস্টার্ব করার অধিকার তোর কে দিছে? তুই কি করবি রে আমার? আমি এই মেয়ের এখান থেকে তোর চোখের সামনে নিয়ে যাবো, দেখুন তুই কি করস। আচ্ছা, বিয়ে না করলাম, রাধিকা দাদি, চলো, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। শঙ্করের এই কথা শুনে প্রিমিস রেগে লাল হয়ে যায় এবং সাথে সাথে শঙ্করকে প্রচুর মাইর দেয়। শঙ্কর এবং সেখানে থাকা কেউ ভাবতে পারেনি প্রিমিস শঙ্করের মতো এত বড় মাস্তানের গায়ে হাত তোলার সাহস পাবে। সেখানে সবাই ভয় পাচ্ছিল এখন কি হবে, শঙ্কর কি বা করবে তাদের সাথে। কাজটা ভালো করলি না, তুই শঙ্কর ভাইয়ের গায়ে হাত দিস, তোর তো জিন্দেগি শেষ। তুই আরেকটু ওয়েট কর, দেখ তোর আমি কি হাল করি। আমি এক্ষুনি ওয়াশিং বাইরে কল করতেছি, ভাই এক্ষুনি লোক পাঠায় তোর হাত থেকে ভাঙতে ফেলবে। ওয়াসিম, বাহ, নামটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রিমিস চৌধুরী আমার নাম। দেখি তোর কোন ভাই আছে, দেখি আজকে আমার কি সিঁড়ে ফেলবে। নিয়ে আস তোর বাইরে। প্রিমিস আজকে একদম ফুল মুডে আছে। প্রিমিস কি রাধিকাকে পেয়ে এমন পাগলামি করছে নাকি আসলেই প্রিমিস তার অরিজিনাল ক্যারেক্টারে ফিরে এসেছে? প্রিমিস কি তার পরিবার থেকে সমস্ত সাপোর্ট ফিরে পেয়েছে? যাই হোক, এরপর শঙ্কর তার ওয়াসিম ভাইকে ফোন দেয়। ওয়াসিম ভাই, আমি শঙ্কর, চিনতে পারছেন আমাকে? ওই যে আপনার হোটেলের মধ্যে কুকুর নিয়ে আসছিলাম। ও আচ্ছা, মনে পড়ছে। আচ্ছা, কি মনে করে আমাকে ফোন দিলা বলো? আরে ওয়াসিম ভাই, আর বললেন না, একটা ছেলের এত বড় সাহস। আমি রেস্টুরেন্টে একা আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে আসে নাই আজকে। একটা ছেলে আমার গায়ে হাত দিছে ভাই। আমি আপনার এলাকার সামনে আছি, করে পোলাবেন পারেন নাই, শঙ্কর গায়ে হাত দিছে ভাই। তুমি কি করছো যে তোমার গায়ে হাত দিলো? আচ্ছা, আগে আমাকে নাম বলো, কে তোমার গায়ে হাত দিছে আর তুমি এখন কই আছো? ভাই আর বল
ছেলের না, রেস্টুরেন্টে একটা ছেলের সাথে ঝামেলা হয়েছিল, পরে ও আমার গায়ে হাত দিছে। একটুখানি ছোকরা ভাই, কি জানি নাম বললো, হ্যাঁ মনে পড়ছে, প্রিমিস চৌধুরী। ড্রেসের অবস্থা ফকিরের মতো, আবার বলে চৌধুরী গ্রুপের মালিক। আরে গাদা, কি করছ তুই? তাড়াতাড়ি স্যারের কাছে মাফ চা। এটা আমাদের বস প্রিমিস চৌধুরী। তুই কার সাথে পাঙ্গা নিতে গেছ? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা পর্যন্ত ভয় পায় চৌধুরী কোম্পানির মানুষদের নিয়ে। তুই তো গাদা নিজেও মরবি, আমারও মারবি। আরে ওয়াসিম ভাই, কি বলতেছেন? এই ছেলে চৌধুরী গ্রুপের মালিকের ছেলে। ওয়াসিম ভাই, লাস্ট একটা হেল্প করেন, আমার তো ভুলে গেছে। এখন কেমনে কি করুন ভাই? শঙ্কর ভাই এখন কে বাঁচাইবো? এরপর ওয়াসিম প্রিমিসের সাথে কথা বলে আর কাঁদতে থাকে। শঙ্করকে মাফ করার কথা কি বলবে, সে নিজেই তো ভয় পাচ্ছিল। প্রিমিস রাগ করলো নাকি তার উপর এটা ভেবে। তারপর সে বারবার প্রিমিসকে সরি বলছিল ফোনের মধ্যেই। স্যার, আমাকে মাফ করে দেন। ওয়াসিম ভাই বললো আপনার কথা, ছোট্ট একটা ভুল হয়ে গেছে ভাই, আর হবে না ভাই, মাফ করে দেন। আমাকে মাফ করার জন্য বলা লাগবে না। যে মেয়ের সাথে খারাপ আচরণ করছো তার কাছে গিয়ে মাপ চা। ইচ্ছা করতেছে তোর এখনই হাড্ডি গুড্ডি গুলো ভাঙা দে। জীবনে যেন আর কোনোদিন কোনো মেয়ের ডিস্টার্ব করতে না দেখি। ওই দিনে কিন্তু তোর শেষ দিন হবে বলে দিলাম। স্যার, আর কোনদিন হবে না। রাধিকা ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কোনদিন এমনটা হবে না। আমি গেলাম, আমাকে মাফ করবেন। এরপর প্রিমিস রাধিকাকে নিয়ে শুধু তাদের হোস্টেলে চলে যায়। সেখানে গিয়ে অমিত দিবস আর সাকিবের কাছে রাধিকাকে নিয়ে যায়। সময় এবার ঘুরে দাঁড়ায়। প্রিমিস সরাসরি তার আব্বুর সাথে কথা বলে এবং সে রাধিকাকে বিয়ে করার কথা জানায়। প্রিমিসের বাবা প্রিমিসের এই ডিসিশনের অপেক্ষায় ছিল এতদিন। প্রিমিস যেই দিন নিজে থেকে তার বিয়ের কথা বলবে, সেই দিন তার সমস্ত রেস্ট্রিকশন তুলে নিবে তার পরিবার। আজ সেই দিন চলে আসে। প্রিমিসের উপর থাকা সমস্ত বাধা তুলে নিয়েছে তার পরিবার। তার পরিবারের সমস্ত সম্পত্তি, সমস্ত পাওয়ার ক্ষমতার ব্যবহার আজ থেকে সে পুরোপুরি করতে পারবে। চৌধুরী গ্রুপের কোটি কোটি টাকার সম্পত্তি। চৌধুরী গ্রুপের এত সম্পত্তি, এত ধন দৌলত সামলানোর মতো কেউ ছিল না। প্রিমিসের বাবা পারিজাত চৌধুরী তার একমাত্র ছেলে প্রিমিস চৌধুরীকে নিয়ে চিন্তিত ছিল। আসলে কি সে এত সম্পত্তি সামলাতে পারবে কিনা। তাই সে প্রিমিসের যখন 10 বছর বয়স হয় তাকে একলা ছেড়ে দেয়, একটা গরিব অবস্থায় রেখে দেয়, যাতে সে দুনিয়া দেখে বড় হতে পারে এবং ফিউচারে এসে চৌধুরী গ্রুপের সমস্ত দায়িত্ব নিতে পারে। প্রিমিসের যখন 21 বছর পূর্ণ হয়, তার পরিবার তার উপর থেকে সমস্ত রেস্ট্রিকশন তুলে নেয় এবং তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অ্যাড করে দেয়। আর প্রিমিস তখন হয়ে যায় গরিব থেকে কোটিপতি। আসলে প্রিমিস গরিব ছিলই না, সবসময় মানুষের সাথে এমন আচরণ করতো, সে মনের দিক দিয়ে অনেক বড়লোক ছিল। গরিব হওয়ার কারণে তার কলেজের ছেলেমেয়েরা তাকে অনেক অপমান করত। তার সাথে খেলতে চাইতো না, বসতে চাইতো না। কিন্তু তার 2-3 জন খুব ভালো বন্ধু হয়ে যায়। এমনকি তার কলেজে একজন প্রেমিকাও হয়েছিল, যার নাম ছিল সোনাইরা। আর সেই মেয়ে তাকে ধোকাও দিয়েছিল। শুধু তাই না, তার কলেজে কোয়েল, জ্যোতি, আকাশ, ভূমিকা থেকে শুরু করে বেশিরভাগ ছেলে মেয়েরাই প্রিমিসের গরিব হওয়ার কারণে তার সাথে মজা নিত। কিন্তু আজ সেই দিন চলে এসেছে, যেই দিন কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মাঝে প্রিমিসের আসল পরিচয় সামনে নিয়ে আসবে। আর সেটির ব্যবস্থা করেছে তার পরিবার নিজেই। আপনারা জানলে অবাক হবেন, প্রিমিস যেই কলেজে পড়াশোনা করতেছে, এই কলেজের 80% মালিকানা চৌধুরী গ্রুপের ছিল। বারেক মিয়া ও কাশিম মিয়ার সহযোগিতায় তাদের কলেজের চৌধুরী গ্রুপের মিলনমেলা নামে একটি ইভেন্টের আয়োজন করে। আর সেখানে প্রধান অতিথি হিসাবে প্রিমিসকে রাখেন এবং সেখানে কলেজের সমস্ত স্টুডেন্টদেরকে উপস্থিতি বাধ্যতামূলক করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তো অনেকেই জানেন না এই কলেজের 80% মালিকানা চৌধুরী গ্রুপের। যাই হোক, আজকে আমি আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করাবো যে আপনাদের কলেজের স্টুডেন্ট এবং চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন যে সেই চৌধুরী গ্রুপের ফিউচার মালিক আপনাদের এই কলেজে এতদিন পড়াশোনা করছে। সে আপনাদেরই বন্ধু। কিছুক্ষণের মধ্যে তাকে আপনারা দেখতে পারবেন। এরপর সেখানে দামি দামি কয়েকটা গাড়ি এসে সেই স্টেজের সামনে এসে ভিড় করে। সবাই অধীর আগ্রহ নিয়ে বসেছিল কে সেই ছেলে। যখনই তারা দেখতে পেল সেই ছেলে আর কেউই না, তাদের কলেজের সেই গরিব ছিঁড়া ফাটা জামা পরা প্রিমিস। তখন তাদের মাথার হুঁশ উড়ে যায়। প্রিমিস সেই দিন তার গাড়িতে তার সেই 3 বন্ধু রাধিকা এবং কলেজের আরো 2 জন মেয়ে বন্ধু পাখি এবং অয়তিকে নিয়ে সেই স্টেজে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার, আমি তোমাদের সেই গরিব প্রিমিস, যার ফুল নেম প্রিমিস চৌধুরী। এই কলেজে এবং এই কলেজের স্টুডেন্টরা আমাকে অনেক কিছু শিখাইছে। আজ আমার কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, তবে একটা
একটা কথা বলি, কখনো টাকা পয়সা ক্ষমতা দেখে মানুষকে বন্ধু বানাবেন না। বন্ধু হচ্ছে তারাই যারা কোনো কিছুর বিনিময়ে বন্ধু হয় না। আজকে আমাদের সাথে আপনারা দেখতেছেন অমিত, সাকিব, দিবস আর আমার জীবনের সেরা কিছু বন্ধুরা। আর আমার পাশে যে মেয়েটাকে দেখতেছেন সে হচ্ছে রাধিকা। খুব শীঘ্রই ও আমার পার্টনার হতে চলেছে। আর অদিতি আর পাখি এরা দুজনে খুব ভালো মনের মানুষ এবং খুব কাছের বন্ধু। আজকের এই দিনে আমি আমার এই কয়েকজন বন্ধুকে এর জন্যই পাশে রাখলাম, কারণ যারা তোমার খারাপ সময় পাশে থাকবে, তোমরা ঠিক তোমার ভালো সময় তাদেরকে তোমার পাশে রাখবে। এরপর কলেজের সবাই প্রিমিসের সাথে কথা বলে, অনেকেই প্রিমিসের কাছে মাপ চায়। সুনাইরা এই দিন একদম নিশ্চুপ হয়ে সব দেখছিল। কোয়েল এবং ভূমিকা সেদিন তাদের অহংকারের পরিণতি বুঝতে পারে। তারিক মিয়ার উপস্থিতির কারণে কোয়েল এখন এটাও বুঝতে পারে তাদের সেই খান গ্রুপের সমস্যা প্রিমিসি সমাধান করেছিল। আর কলেজের সবাই এখন বিশ্বাস করে ওই দিন কামাল স্যারের টাকা প্রিমিস চুরি করেনি, এমনকি কামাল স্যারের যত যথাযথ টাকার ঋণ প্রিমিস পরিশোধ করে দিয়েছিল।